কি হচ্ছে, পজিশনগুলো চেঞ্জ হচ্ছে, মোবাইল পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বেসিক্যালি ধরো মোবাইলের পজিশন চেঞ্জ হওয়া মানে আমাদের কি করতে হচ্ছে, এভরি টাইম উই হ্যাভ টু ডিটারমিন দ্য position and the shortest path to find out the communication link। বুঝতে পারছো, মানে যে দুজনের মধ্যে আমাদের যে কমিউনিকেশন লিঙ্ক আর কি, দুটো মোবাইলের মধ্যে যে কমিউনিকেশন লিঙ্ক থাকে, সেই কমিউনিকেশন লিঙ্ক আমাদেরকে বার করতে হয়, কোন কোন টাওয়ারের মধ্যে দিয়ে দুটো মোবাইলের মধ্যে কানেকশন হবে। তো যদি ধরো ট্রেনে যায় তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি বা কি হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে। একজন বন্ধু মনে করো ফিক্স পজিশনে আছে, কিন্তু আমি যখন মুভ করছি বাই ট্রেন আর বাই বাস, তখন আমার পজিশন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমার মোবাইলটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট তোমার মোবাইল টাওয়ারের আন্ডারে আসছে। তো তাতে কি হচ্ছে, যে যে ধরো পাথ আর কি, কানেকশন, সেটা চেঞ্জ হচ্ছে, টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেইটাকে ফাইন্ড আউট করা। আবার দুজনে যদি মুভ পারে, দুজনে ধরো ট্রেনে বা ডিফারেন্ট ভেহিকলসে যদি মুভ পারে, তাহলে আরো টাফ ব্যাপার হয়। কারণ দুটো মোবাইলের পজিশন চেঞ্জ হচ্ছে, দুটো মোবাইলের করেসপন্ডিং আর নিয়ারেস্ট যে মোবাইল টাওয়ার সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইগুলোকে ডিটারমিন করার জন্য আমাদের এই শর্টেজ পাথ প্রবলেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তো এই ধরনের কাজে বা অন্যান্য জায়গাতে আমাদের কাজে লাগে। তো এখন দেখো যে আমরা যে প্রবলেমটা এখানে কনসিডার করছি, দ্যাট ওয়ান অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেম। ব্যাকেটে দেখো লেখা আছে ফ্রয়েডস অ্যালগরিদম। তো এরকম ধরো বিভিন্ন মানুষজন, বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন গ্রাফ থিওরিটিশিয়ান, তো তারা কি করছে, ডিফারেন্ট মেথড তোমার ডেভেলপ করেছে। ডিফারেন্ট মেথডস আর অলরেডি ডেভেলপ টু ফাইন্ড শর্টেজ পাথ প্রবলেম। তো কত পেপার হবে, ধরো নিয়ার অ্যাবাউট 500 গুড কোয়ালিটি পেপার হবে ফর দিস প্রবলেম অনলি। অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেম সলভ করার জন্যই ধরো অ্যারাউন্ড 500 বা মোর দ্যান দ্যাট পেপার্স হ্যাভ অলরেডি বিন পাবলিশড ফর এ জেনারেল গ্রাফ অর সাম পার্টিকুলার গ্রাফস। আমরা ধরো আমি নিজেই আমাদের রিসার্চ স্কলারদের সাথে পার্টিকুলার কিছু কিছু গ্রাফের জন্য আমরা অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেম সলভ করেছি, পাবলিশও করেছি। বুঝতে পেরেছো? তো সেই জন্য ধরো এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তোমরা যদি দেখো কিছু মডিফিকেশন করে বা কিছু ডিফারেন্ট টাইপের অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেমও করতে পারে। এনিওয়ে, তো এটা কি হচ্ছে, তাহলে একটা গ্রাফের প্রবলেম, কিন্তু এটা ধরো প্রচুর জায়গায় অ্যাপ্লিকেশন আছে, যেটা মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে বললাম, এরকম বিভিন্ন জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে। তো সেই জন্য এটা আমাদের পড়ানো হচ্ছে। আর একটা বিউটি হচ্ছে এই প্রবলেমটা কেন এখানে আমরা স্টাডি করাচ্ছি, তার কারণ হচ্ছে দেখো যে এই ডাইনামিক প্রোগ্রামিং একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টেকনিক টু সলভ সাম প্রবলেম। ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক অ্যাপ্লাই করে আমরা অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেমটা সলভ করবো। এবং ফ্রয়েড কি করেছে, যে অ্যালগরিদম ডিজাইন করেছে, সেইখানে ওই ডাইনামিক প্রোগ্রামিং টেকনিকটাই অ্যাপ্লাই করেছে। তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন আমরা অন্য কারো অ্যালগরিদম পড়লাম না, কেন আমরা ডিক্সট্রো অ্যালগরিদম পড়লাম না, তার কারণ হচ্ছে ডিক্সট্রো অ্যালগরিদমে ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক অ্যাপ্লাই করা নেই। তো সেখানে হচ্ছে অন্য টেকনিক অ্যাপ্লাই করা আছে। তো সেই জন্য আমরা এখানে স্টাডি করছি ফ্রয়েডস অ্যালগরিদম, বিকজ দিস প্রবলেম সলভস অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ ইন দিস মেথড দ্য ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক ইজ ইউজড। তো এই দুটো হচ্ছে মেন কারণ। এরপরে দেখো হচ্ছে যে আমরা এখানে কিভাবে ডিনোট করেছে, দেখো একটা ম্যাট্রিক্স, একটা গ্রাফকে আমরা একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি। এনি গ্রাফ ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে যখন রিপ্রেজেন্ট করছো, ম্যাট্রিক্স তো আমরা ইনপুট দিয়েছি কম্পিউটারে, ম্যাট্রিক্সের আমরা প্রোগ্রাম করেছি। তো সেই জন্য আমরা কি করতে পারি, একটা গ্রাফকে যদি ম্যাট্রিক্সে কনভার্ট করে নিই, দেন উই ক্যান প্রসেস দ্যাট গ্রাফ উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স। মানে একটা গ্রাফের যে রিপ্রেজেন্টেশন, সেটা একটা ম্যাট্রিক্সের সাহায্যে রিপ্রেজেন্ট করা যায়। তো সেই রিপ্রেজেন্টেশনের বিভিন্ন মেথড আছে, তার মধ্যে এখানে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স বলা হয়। তো দেখো কিন্তু ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে লেট জি ইকুয়াল টু ভি, ভি ইকুয়াল টু 1 to n, ভার্টেক্স গুলোকে ইন্টিজার নাম্বারে নাম্বারিং করা হচ্ছে। and suppose a matrix L gives the length of each edge। ঠিক আছে, প্রত্যেকটা এজের যে লেন্থ সেটা L ম্যাট্রিক্সে আমরা স্টোর করছি। with Lij equal to 0, Lij greater than equal to 0 for all ij equal to 1 to n, and Lij equal to infinity if there is no edge between I and j। তো এই কথাগুলো একটু ভালো করে বলে দিয়ে দেখুন। এবার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, যদি দুটো ভার্টেক্সের মধ্যে এজ থাকে, তাহলে সেই এজের যে ওয়েট হবে, সেই ওয়েটটা হচ্ছে ওই ভার্টেক্স ম্যাট্রিক্সের একটা এন্ট্রি। মনে করো ভার্টেক্স 1 থেকে 3, 1 and 3 there is an edge, between 1 and 3 there is an edge with weight 10। তাহলে আমরা কি করব না, তো 1 3 ম্যাট্রিক্সের যে 1 3 মানে A 1 3 তার ভ্যালু আমরা 10 লিখব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
আর কি হচ্ছে, যদি ধরো আমাদের এজ না থাকে, সেটা ইম্পর্টেন্ট, এজ যদি না থাকে দুটো ভার্টেক্সের মধ্যে, তাহলে তার করেসপন্ডিং ম্যাট্রিক্সের এন্ট্রি আমরা লিখে দেবো ইনফিনিটি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তার মানে দুটো টেকনিক, যদি এজ না থাকে ইনফিনিটি বসবে করেসপন্ডিং পজিশনে, আর যদি এজ থাকে তাহলে এজের যে ওয়েট সেটা লেখা হবে, এটা হচ্ছে ব্যাপার। এবং তাহলে ধরো আমাদের কি হতে পারে, যে এজের ওয়েট গুলো 0 হতে পারে, আর যে কোনো পজিটিভ নাম্বার হতে পারে, আর ইনফিনিটি হতে পারে, কিন্তু নেগেটিভ নাম্বার হবে না। তো জেনারেলি ধরো ডিস্টেন্স যদি মিন করি আমরা, ডিস্টেন্স বলতে আমাদের যা সেন্স, সেটা জেনারেলি কি হয়, সবসময় পজিটিভ হয় বা 0 হয়। হ্যাঁ, মানে একই জায়গায় যদি মিন করো তাহলে কি হবে, 0 হবে, আদারওয়াইজ সাম পজিটিভ নাম্বার হবে, অর ইট মে বি ইনফিনিটি ফর নন এজ। তো এই হচ্ছে কনসেপ্ট, মানে এখানে যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে যে এজ ওয়েট গুলো পজিটিভ না হবে। ব্যাস, এই হচ্ছে তোমার মানে ইনিশিয়াল ম্যাট্রিক্স কনস্ট্রাকশনের একটা হচ্ছে মেথড, হাউ উই ক্যান কনস্ট্রাক্ট দ্য ম্যাট্রিক্স ফ্রম এ গ্রাফ। এরপরে দেখো আমাদের কি করবো না, তো এখানে যে মেথডটা বেসিক্যালি যে টেকনিকটা, সেটা একদম লাস্টে দেখো লেখা আছে, লাস্ট লাইন যেটা, ডি কে ব্র্যাকেটে হচ্ছে i কমা j ইকুয়াল টু মিনিমাম অফ দিস টু ভ্যালুজ, dk minus 1 ij, dk minus 1 ik প্লাস dk minus 1 kj। তো এই এক্সপ্রেশনটাকে ভালো করে আমাদের বুঝে নিতে হবে, তাহলেই হবে। এখন দেখো ডি কি জিনিস, ডি হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ডি হচ্ছে ম্যাট্রিক্স, কিন্তু আমাদের কি হচ্ছে না, তো কে আছে, কে এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 এন্ড সো অন। এন্ড ইনিশিয়ালি কি হবে, d0 যে ভ্যালু, কে যদি 1 সাবস্টিটিউট করে তাহলে কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে দেখো d0 আছে হবে, তাই না। কে যদি আমরা 0 বসাই, dk minus 1 becomes d0। তো d0 মিন্স কি, d0 মিন্স হচ্ছে এল, এল মানে ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা। তাহলে সেই d0 মানে হচ্ছে এল, সেটা আমরা ধরে নেব। তারপরে আমরা ডিফারেন্ট আর কি সিকোয়েন্স অফ dk আমরা জেনারেট করব। এইটার মানে আবার কি না, তো ইনিশিয়ালি আমরা কে এর ভ্যালু নেব 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 আপ টু n অবধি আমাদের যাবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে ডি এর ভ্যালু 1 থেকে n অবধি হবে, বাস এটা হচ্ছে ফাইনাল থিং। তাহলে লাস্টে যে ডিএন আইজে যেটা পাবে, ডিএন মানে হচ্ছে n ইটারেটেড ম্যাট্রিক্স আমরা বলবো, এক একটা স্টেজকে আমরা বলছি ইটারেটেড স্টেজ আর ইটারেটেড ম্যাট্রিক্স। আর লাস্টে যখন কে এর ভ্যালু n হবে, দ্যাট গিভস দ্য dn, that means the final matrix, and final matrix gives the solution or the distance between any pair of vertices. তো আমাদের কি করতে হবে, we have to determine dn matrix। এখন ij কে জানি, ij হচ্ছে ijth এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, তাহলে kth ম্যাট্রিক্সের ijth এলিমেন্টের ভ্যালু বার করার এই হচ্ছে ফর্মুলা, we have to calculate the minimum of two values। মিনিমাম কেন আসছে না, তো বিকজ we are determining the shortest path or shortest distance, যেহেতু আমরা শর্টেস্ট ডিস্টেন্স বার করছি সেই জন্য আমরা মিনিমাম নিচ্ছি। যদি লংগেস্ট হতো তাহলে আমরা নিতাম তোমার ম্যাক্সিমাম নিতাম, এই সমস্ত। তো এখন দেখো যে ব্র্যাকেটের মধ্যে যে দুটো এক্সপ্রেশন আছে, সেটা কি আছে, ডিকে মাইনাস 1, ডিকে মাইনাস 1 মানে আগের ম্যাট্রিক্স, কে মাইনাস 1 ইটারেশনে যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি সেটা, তার আইজেথ এলিমেন্ট, ঠিক আছে। তার মানে হচ্ছে কে মাইনাস 1 ইটারেটেড এর আইজেথ এলিমেন্টের ভ্যালু, যখন আমরা কে ইটারেটেড আইজে ভ্যালু এলিমেন্টের ভ্যালু বার করছি, ঠিক আছে। এটা খুব কেয়ারফুলি শোনো, যে আমরা ডিকে আইজে মানে হচ্ছে কে ইটারেটেড ম্যাট্রিক্সের আইজেথ এলিমেন্ট, মানে ম্যাট্রিক্সের আইজেথ এলিমেন্ট বার করব। সেটা বার করার সময় আমরা কি করছি, মিনিমাম অফ দিস টু ভ্যালুস, ফার্স্ট এলিমেন্ট কি না, তো কে মাইনাস 1 আইজে, মানে অলরেডি আগের স্টেজে আগের ইটারেশনে সেম আইজেথ এলিমেন্টের ভ্যালুটা একটা থাকবে। আর কি হচ্ছে দেখো, যে আগের স্টেজে কে মাইনাস 1 আই কমা কে প্লাস ডি কে মাইনাস 1 কে কমা জে, এই দুটো ভ্যালুকে যোগ করে নেব, নিলে যেটা দাঁড়াবে তার সাথে আগের ভ্যালুর মধ্যে মিনিমাম বার করবো, যেটা মিনিমাম হবে সেটা হবে আমাদের অ্যান্সার। মানে আগের যে স্টেজে যে ভ্যালুটা আছে, মানে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন আই এন্ড জে, ম্যাট্রিক্সের আইজেথ এলিমেন্টের ভ্যালুটাই অ্যাকচুয়ালি দেবে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে আগের স্টেজের ভ্যালু আর এটা ধরো নতুন করে যেটা ক্যালকুলেট হচ্ছে, দুটোকে অ্যাড করে, এই যে দুটোকে অ্যাড করে যেটা ক্যালকুলেট হচ্ছে সেটা, আর এইটা আগের স্টেজের ভ্যালু, এদের মধ্যে মিনিমাম। তো এখন দেখো এইটার মানে কি, এই যে দুটোকে অ্যাড করা হচ্ছে তার মানে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ডিস্টেন্স বার করতে চাইছি কি না, তো আই থেকে জে, মানে গ্রাফে যে ভার্টেক্স গুলো থাকবে তার আই ভার্টেক্স থেকে জে ভার্টেক্স এর মধ্যেকার আমরা শর্টেস্ট ডিস্টেন্স বার করব, ঠিক আছে। আই জেড ভার্টেক্স এর মধ্যে, সেটা হচ্ছে আই জেড এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, সেম থিং। তো বেসিক্যালি দেখো এখানে যেটা করা হচ্ছে, যে ডি কে মাইনাস 1 আই থেকে কে, তার মানে কে যদি আমরা 1 ধরি, তাহলে ভার্টেক্স 1 মনে করো ফিক্সড,
ফার্স্ট ইটারেশনে সব সময় কে এর ভ্যালু হচ্ছে 1, ইন এভরি প্লেসেস কে ইজ 1। তার মানে i থেকে 1 ভার্টেক্স আর 1 থেকে j ভার্টেক্স, এটা হচ্ছে i থেকে 1 ভার্টেক্স আর পরেরটা হচ্ছে i থেকে 1 থেকে j ভার্টেক্স, এর ভ্যালু যদি 1 হয় তার মানে i যে কোনো ভার্টেক্স হবে, j ও যে কোনো ভার্টেক্স হবে, কিন্তু আমরা কি করছি না তো i থেকে 1 দ্যাট ওয়ান ফিক্সড, i থেকে 1 আর 1 থেকে j এই দুটো যে ডিসটেন্স তাদেরকে যোগ করে নিলাম। ঠিক আছে, তার মানে এটা কি মানে হচ্ছে যে আমরা পাথটা যেটা বার করছি থ্রু 1, আই থেকে কেতে যাব, কে থেকে 1 এ যাচ্ছি, বা আই থেকে 1 এ যাচ্ছি, 1 থেকে আমরা যেতে যাচ্ছি, তার মানে আই যে পাথ আর কি, আই আর জে ভার্টেক্স এর মধ্যে যেটা পাথ সেটা 1 ভার্টেক্স দিয়ে পাস করাচ্ছে ফার্স্ট ইটারেশন দিয়ে, যে ডিসটেন্সটা হলো সেটা বড় হবে না আই যে আগের স্টেজে যে আই আর জে মিলিয়ে যে ডিসটেন্সটা আমরা পেয়েছি সেটা বড় হবে, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেই মিনিমামটা আমরা নেব। ঠিক আছে, মানে আগের ইটারেশনে আই আর জে এর মধ্যে কিভাবে ডিসটেন্স বার করা হচ্ছে আমরা ভাবছি না, যে anyhow that distance is determined between the vertices i and j। এখন আমরা কি করছি, সেটা যে আছে থাকলো, এবার kth vertex কে ইনক্লুড করছি, কখনো k এর ভ্যালু 1, কখনো 2, কখনো 3 and so on লাস্টে n। তার মানে প্রত্যেকটা ভার্টেক্স এর থ্রু আমরা ওই ডিসটেন্সটাকে আমরা বার করব। তো এই হচ্ছে আমাদের মেন প্রিন্সিপাল, মানে ফ্রয়েড এইটা ইনভেনশন করেছে, এক্সপ্রেশনটা ইনভেন্ট করেছে টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন এ পেয়ার অফ ভার্টিসেস। তো এখন দেখো এটা হচ্ছে ওই রিকারশন ফাংশন যেটা আমাদের হয় সেটা আমাদের, কারণ আগের স্টেজের ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা নেক্সট স্টেজের ইটারেশন বা ভ্যালুসগুলো আমরা পাচ্ছি। তো সেটা হচ্ছে যে দিস ইজ দ্য তোমার ফুললি এক্সপ্রেশন ফর দ্য ডিনামিক প্রোগ্রামিং মেথড। ইটারেশন স্কিম আমরা পেয়েছি ডিনামিক প্রোগ্রামিং এ, তো সেটাই হয় একটা ইটারেটিভ স্কিম আমাদের বার করতে হয়, তো সেটা আমরা পেয়ে গেলাম। এখন কি হবে না তো কে এর ভ্যালু 1, মানে ফার্স্ট ইটারেশনে আমরা ভার্টেক্স 1 দিয়ে সমস্ত পসিবল পাথগুলোকে পার করার চেষ্টা করবো, তারপরে কে এর ভ্যালু যখন 2 হবে, তার মানে কি ফার্স্ট ইটারেশনে 1 দিয়ে অলরেডি আমরা বার করে নিলাম শর্টেস্ট ডিসটেন্স, তারপরে ভার্টেক্স 2 দিয়ে আমরা পাথগুলোকে চেক করব, তারপরে ভার্টেক্স 3 দিয়ে করব, ভার্টেক্স 4 দিয়ে করব, এরকম করতে করতে আমরা ধরো একটা ইটারেশন আছে কে ভার্টেক্স দিয়ে, যখন কে ভার্টেক্স দিয়ে আমাদের পাথগুলোকে চেক করছি, ভেরিফাই করছি দ্যাট ওয়ান মিনিমাম অর নট, তার আগে কিন্তু কি হয়েছে দেখো অলরেডি আমরা ভার্টেক্স 1, 2, 3 আপ টু k-1 এই সমস্ত ভার্টেক্স গুলো দিয়ে আমরা অলরেডি চেক করে নিয়েছি। মানে kth ইটারেশনে যখন আমরা চেক করছি তখন ভার্টেক্স 1 টু k-1 এই সমস্ত ভার্টেক্স দিয়ে যে পসিবল পাথ হবে সেই পাথের মধ্যে মিনিমাম ডিসটেন্স কোনটা সেটা আমরা অলরেডি টেস্ট করে ফেলছি। তো তারপরে আমরা এগোচ্ছি, এগোতে এগোতে যখন আমরা n ইটারেশনে পৌঁছাচ্ছি তখন তার মানে কি অলরেডি 1, 2 আপ টু n-1 সমস্ত ভার্টেক্স দিয়ে আমরা চেক করে নিয়েছি which one is the minimum path। তো এটা হচ্ছে ফর্মুলা। এবার যদি এটাকে আমরা অ্যালগরিদম ইত্যাদি লিখে নিই, তো তার অ্যালগরিদমটা হচ্ছে এটা, ভেরি সিম্পল অ্যালগরিদম। অল পেয়ার শর্টেস্ট ডিসটেন্সের এত সহজ অ্যালগরিদম তোমার পাওয়া যায় না। তো এনিওয়ে দেখো যে এখানে কি আছে, ইনপুট হচ্ছে আমাদের dij দ্য কস্ট অফ দ্য শর্টেস্ট পাথ ফ্রম i টু j, এটা আমরা বার করব, আর lij হচ্ছে ইনপুট ইকুয়াল টু হচ্ছে 0, i less than equal to I less 1 less than I lies between 1 and n বেসিক্যালি। তো এবার কি করা হচ্ছে দেখো, ইনিশিয়ালি দেখো এখানে লেখা আছে আমাদের, এখানটা একটু মডিফাই করা উচিত আর কি, lij equal to the input matrix, যেভাবে আগে বলা হলো সেইভাবে আমরা ইনপুট ম্যাট্রিক্সটা দেবো, এটা 0 কথাটা ঠিক হয়নি লেখা। the lij matrix is constructed as per previous technique। এরপরে কি হচ্ছে দেখো এল ম্যাট্রিক্সটাকে লিজটাকে আমরা ডি তে কনভার্ট করে নিলাম, মানে ডি 0 বলতে পারো। ঠিক আছে, মানে স্টার্টিং এ, তাই এখানে দেখো সাইডে লেখা আছে কপি এল ইনটু ডি, এটা বেসিক্যালি ডি 0, কারণ প্রোগ্রাম করার সময় তোমরা দেখেছো যে সাফিক্স লেখার প্রয়োজন হয় না, তো সেই জন্য এখানে সাফিক্স নেই। তারপর দেখো এখানে তিনটে ফর লুপ আছে, এটা ইন্টারেস্টিং। i equal to 1 to n, i equal to j equal to 1 to n, k equal to 1 to n, সরি ইনিশিয়ালি হচ্ছে k equal to 1 to n, then i equal to 1 to n, j equal to 1 to n, তারপরে dij মিনিমাম অফ দিস ফর্মুলা। তো এখানে দেখো কি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে মিনিমাম অফ, সেখানে সাফিক্স নেই, তার মানে অবভিয়াসলি কি হচ্ছে আগের স্টেজের ভ্যালুকে মিন করছে, আগের স্টেজের ডি ভ্যালু মিন করছে, তাদের উপরে ডিপেন্ড করে মিনিমাম নিয়ে আমরা কারেন্ট স্টেজের ডি আমরা বার করব। তো এই হচ্ছে ফর্মুলা। তো এখানে তিনটে আমাদের ফর লুপ আছে, তো তার মানে আমাদের কি হচ্ছে দেখো এখানে একটা জিনিস যদি আমরা অবজার্ভ করি তাহলে কি হচ্ছে না, তো এখানে দেখো যে এখানে একটা অ্যাডিশন হচ্ছে, একটা যোগ করা হচ্ছে, যে তারপরে কি হচ্ছে দুটো যে ভ্যালু পেলাম তাদের মধ্যে মিনিমাম বার করা হচ্ছে টু ক্যালকুলেট ডিআইজ। তার মানে অনলি টু অ্যারিথমেটিক or logical operations are calculated to find the dij at the current stage।
তো তার মানে কি হচ্ছে যে দুটো অপারেশন আমরা করছি, তাই না? দুটো অপারেশন করছি। তাহলে এই যে ধরো যে লুপটা কতবার রিপিট হচ্ছে, এন টাইমস, তার মানে কতগুলো আমাদের অ্যারিথমেটিক ক্যালকুলেশন করা হচ্ছে, 2 × n, তাই না? একটা একবারে দুটো অপারেশন চাইছি। এবার যেহেতু যে লুপটা এন টাইমস রিপিট হচ্ছে সেই জন্য টোয়াইস এন হলো। তারপরে আবার কি হচ্ছে দেখো, এই যে লুপের উপরে তো আবার আই লুপ আছে, তার মানে আই লুপটা আবার এন টাইমস রিপিট হচ্ছে। তার মানে কি হচ্ছে যে তাহলে আই লুপের মধ্যে কি হচ্ছে না, তো 2n টাইমস রিপিট হচ্ছে। টুয়েন্স সংখ্যক আমাদের অ্যারিথমেটিক ক্যালকুলেশন হয়েছে। তাহলে সেইটা আবার আই লুপটা যেহেতু এন টাইমস হচ্ছে, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 2n × n, কত টাইম হলো। আবার কে লুপটা আবার এন টাইমস হচ্ছে, তার মানে হচ্ছে 2n × n × n, তার মানে 2 × n³ এতবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 × n³ যাকে অর্ডার অফ n³ বলা হয়, তো অতগুলো যদি আমরা অপারেশন করি তাহলে আমরা অল্প শর্টেজ ডিস্টেন্স গুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ধরো এই অ্যালগরিদমের বিএফটি, মানে ভেরি সিম্পল অ্যালগরিদম টু ফাইন্ড আউট দ্য শর্টেজ ডিস্টেন্স। ডিস্ট্রি অ্যালগরিদমটা একটু আলাদা ছিল, একটু বলতে পারো টাফ, তার তুলনায় এটা হচ্ছে অনেক অনেক ইজি। জাস্ট ম্যাট্রিক্স এর উপরে সার্টেন অপারেশন করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার। তো সেইটা এখানে একটু অ্যানালিসিস আছে, অ্যানালিসিসটা পরে আছে, এখানে একটু বলা আছে। এরপরে ধরো আমরা এক্সাম্পল যদি আমরা দেখি আর কি, যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। তো এই এক্সাম্পলটা ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাফ, অরিজিনাল যে গ্রাফটা দেওয়া আছে সেটা। তো এই গ্রাফে কতগুলো ভার্টেক্স আছে, অনলি 4 ভার্টিসেস, 1 2 3 4, এন্ড দিস ইজ আ ডাইরেক্টেড গ্রাফ। দেখো এই যে উপরে অ্যারো দেওয়া আছে, সো ইট ইজ অ্যান ডাইরেক্টেড গ্রাফ। এখন দেখো ভার্টেক্স 1 আর 2 এর মধ্যে কি আছে, এজ আছে। 1 থেকে 2 তে ভার্টেক্স আছে, এজ আছে। 1 থেকে 2 উইথ এজ ওয়েট ইজ 5, আর 2 থেকে 1 আছে, তারও এজ ওয়েট হচ্ছে 15। 2 থেকে দেখো 3 তে আছে এজ, ডাইরেক্টেড এজ ওয়েট 15। আবার 2 থেকে 4 এ নেই, কিন্তু 4 থেকে 2, না 2 থেকে 4 এ আছে, সরি, 2 থেকে 4 এ আছে, ওয়েট হচ্ছে 5। 4 থেকে দেখো 5 এ আছে, ওয়েট, সরি, 5, 4 থেকে 3 তে আছে উইথ ওয়েট 5, আর 3 থেকে 4 এ আছে উইথ ওয়েট 15। তো এইভাবে দেখো আমাদের দেওয়া আছে, প্রত্যেকটা এজ এর ডিরেকশন দেওয়া আছে। সো ইট ইজ আ ডাইরেক্টেড গ্রাফ, এন্ড কি আছে, করেসপন্ডিং যে নাম্বার আছে দ্যাট রিপ্রেজেন্টস দ্য ওয়েট। তো এই গ্রাফ থেকে আমরা কিভাবে ম্যাট্রিক্সটা পাচ্ছি, ডি0 ম্যাট্রিক্স যেটা বলছিলাম, বা এল ম্যাট্রিক্স। এখানে দেখো আমাদের একটা ম্যাট্রিক্স আমরা লিখেছি, যার রো আর কলামকে আমরা নাম্বারিং করে নিচ্ছি 1 2 3 4, বিকজ উই হ্যাভ অনলি 4 ভার্টিস। সেই জন্য ম্যাট্রিক্সের আমাদের 4টে রো আর 4টে কলাম থাকবে, তো তাদেরকে আমরা 1 2 3 4 করে নাম্বারিং করেছি। এখন দেখো যে ভার্টেক্স 1 টু 1, ভার্টেক্স 1 থেকে 1 এর মধ্যে কোনো এজ নেই, মানে সেলফ লুপ নেই। তো সেই জন্য আমরা কি বলবো, যে তাদের মধ্যে ডিস্টেন্স কত, 0। সেম ভার্টেক্স থেকে সেম ভার্টেক্সে 0, ডিস্টেন্স 0, 0 হলো। এবার 1 থেকে 2 দেখো, ভার্টেক্স 1 থেকে 2, 1 থেকে 2 তে দেখো, এই যে 1 থেকে 2 তে একটা পাথ আছে যার ওয়েট হচ্ছে 5, সেই জন্য 120 হচ্ছে 5। 1 থেকে 3 দেখো, 1 থেকে 3 মধ্যে কোনো এজ নেই, উল্টোটা আছে 3 to 1, বাট দ্যার ইজ নো এজ ফ্রম 1 to 3, সেই জন্য 1 3, এই এন্ট্রিটা হচ্ছে ইনফিনিটি, তাই না? আগে বললাম যদি এজ না থাকে এন্ট্রি হবে ইনফিনিটি। 1 থেকে 4 এর মধ্যেও দেখো এজ নেই, এটা 1 4 এর মধ্যে নেই, উল্টোটা আছে, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স ইজ ইনফিনিটি। এবার 2 থেকে 1 এ কত আছে দেখো, 2 থেকে 1, এটা হচ্ছে 2, 2 থেকে দেখো 1 এ আছে 50, এজ ওয়েট হচ্ছে 50, সেই জন্য 50। 2 থেকে 2 এর মধ্যে কোনো এজ নেই, সেই জন্য হচ্ছে 0। 2 থেকে 3 তে দেখো, 2 থেকে 3 তে এজ আছে, there is an age from 2 to 3, so and age weight is 15, so 2 3 entry is 15, and so on। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের টেকনিক টু কনস্ট্রাক্ট দ্য অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। তো এই গ্রাফটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, সেম অ্যাপ্রোচ আমরা ইউজ করব ফর আনডাইরেক্টেড গ্রাফ অলসো। ওকে, সেম মেথড। ম্যাট্রিক্স এর নাম হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বলা হয়। এন্ড এটা হচ্ছে ডাইরেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ আনডাইরেক্টেড, দুটোর ক্ষেত্রে এই মেথড অ্যাপ্লাই করা যায়। যদি আমাদের আনডাইরেক্টেড গ্রাফ হয় তাহলে ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়, আর ডাইরেক্টেড হলে এবারে সিমেট্রি হওয়ার চান্স থাকে না, জেনারেলি নন সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে থাকে। ডি0টা আমরা পেলাম, এবার ডি0 থেকে আমরা কি বার করবো, ডি1 বার করবো। তো এই দেখো ডি0 এটা আমাদের আছে, তাহলে ডি1 বার করার ফর্মুলা ইন টার্মস অফ কে আমরা লিখে রেখেছি এখানে, ইন টার্মস অফ কে ফর্মুলা হচ্ছে এটা। এবার আমরা ধরো ফার্স্ট ইটারেশনে কে এর ভ্যালু 1 নিচ্ছি। এবার দুটো ভ্যালু আমি এখানে দেখিয়েছি দেখো,
তাহলে কে যদি 1 হয় মানে এখানে আমরা কে এর ভ্যালু 1 বসাবো সব জায়গায়, এখানে কে এর ভ্যালু 1, এটা 1, এটা 0 হয়ে যাবে, এটা 1 0 হয়ে যাবে, আর এখানে কে এর ভ্যালু 1 হবে, I1 আর হচ্ছে 1 j হবে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা কি করব, আই আর জে এর ভ্যালু 1 থেকে আমরা n অবধি সাবস্টিটিউট করব। তো এখানে ধরো আমরা বোঝার সুবিধার জন্য i এর ভ্যালু 2 ধরেছি, j এর ভ্যালু 1 ধরেছি। i এর ভ্যালু হচ্ছে 2, j এর ভ্যালু 1, সেই জন্য এখানে d1 হয়েছে। আর d এর সাফিক্স 0 হচ্ছে কারণ k হচ্ছে 1, i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1, সেই জন্য হচ্ছে d021। তারপরে এটা দেখো d021 প্লাস d011, মানে k এর ভ্যালু 1 যদি বসাও, i এর ভ্যালু 2, তাই সেই জন্য 2 থেকে 1 আর 1 থেকে 1, j এর ভ্যালু 1 ধরেছে। এবার দেখো d021 কত, d021 মানে সেকেন্ড ও ফার্স্ট কলাম, সেকেন্ড ও ফার্স্ট কলাম কত আছে 50, সেই জন্য এখানে ধরো 50 হলো। আর d011 কত, এটা হচ্ছে 1 এলিমেন্ট, 0 এলিমেন্ট, সেই জন্য এখানে 0। আর d021 কত আছে আগে থেকে, d021 হচ্ছে এটা, d021 হচ্ছে 50 50, এই দুটোর মধ্যেকার তাহলে আমাদের কত হচ্ছে ভ্যালু, মিনিমাম ভ্যালু হচ্ছে 50, সো দিস ইজ দ্য 50। তার মানে আমাদের কি হচ্ছে d121 এর ভ্যালু হচ্ছে 50। ঠিক আছে, এরপরে যদি আমরা আবার যদি পরেরটা আমরা বার করি, ফর i ইকুয়াল টু 3, j ইকুয়াল টু 2, স্যার i ইকুয়াল টু আয়ের 3, ভ্যালু ওয়ানটা নেওয়া হলো না কেন? হ্যাঁ আয়ের ভ্যালু ওয়ানটা নিলাম নি কেন? I1 হ্যাঁ 1 J1। থেকেই হবে, অ্যাকচুয়ালি সেম ক্যালকুলেশন বলে আমরা 1 দেখাচ্ছি না, মানে এই দুটো ক্যালকুলেশন যদি বুঝে নাও তাহলে সমস্ত বাকি সমস্ত ক্যালকুলেশন একই রকমের হবে, মানে আইও আচ্ছা 1 থেকে শুরু হবে, জে 1 থেকে শুরু হবে, সবগুলো আমি দেখাইনি, জাস্ট এই দুটোকে দেখাচ্ছি, সিমিলার টেকনিক বলেই আমরা বলছি আর কি। ঠিক আছে, সেই জন্য দুটোকে দেখাচ্ছি, এরকম করে সমস্ত ভ্যালুর জন্য করতে হবে, 1 i এর ভ্যালু 1 থেকে 4, j এর ভ্যালু 1 থেকে 4। ঠিক আছে, এবার ধর i এর ভ্যালু যদি 3 হয়, j এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এটা g132 এখানে লেখা হয়নি, মানে ভুল হয়ে গেছে লিখতে, তাই এটা দাঁড়াচ্ছে d032 হবে। আর d031 কারণ k এর ভ্যালু তো 1, এখানে দেখো এই ফর্মুলা k এর ভ্যালু 1 আছে, তাহলে হ্যাঁ d031 i এর ভ্যালু 3, সেই জন্য 31, আর d012 সরি, আর j এর ভ্যালু যেহেতু 2 সেই জন্য হচ্ছে d012। এবার d031 এর ভ্যালু কত, 31 মানে এটা 30, আর 12 মানে কত হচ্ছে এটা 12 মানে হচ্ছে 5, তাহলে এদের মধ্যে সাম করা হলো পরেরটা। আর প্রথমেরটা কত আছে d032 মানে হচ্ছে 32, থার্ড ওয়ে সেকেন্ড কলাম, ইনফিনিটি আছে, তো ইনফিনিটি, তার মানে ভ্যালু কত আছে 30 প্লাস 5 মানে হচ্ছে 35 ইজ দ্য মিনিমাম। তার মানে তোমার নতুন ভ্যালু হচ্ছে d1 এর d1 ফার্স্ট ইটারেশনে 32 এলিমেন্ট, 32 এলিমেন্ট মানে কোনটা, 32 এলিমেন্ট মানে এইটা, এই পজিশনটা দাঁড়াবে, তাহলে d1 ম্যাট্রিক্স এর এই যে ভ্যালুটা এটা চেঞ্জ হয়ে 35 হচ্ছে। আর এখানে দেখো d121 যেটা আছে, d121 মানে এইটা সেকেন্ড ও ফার্স্ট কলাম, এটার ভ্যালু আগে কত ছিল 50 ছিল, এখনো ক্যালকুলেট করে আমরা 50 পেলাম। মানে এই দুটোকে আমরা নিয়েছি দেখানোর জন্য, কারণ কখনো ওটা আনচেঞ্জ থাকতে পারে, আগের ভ্যালুটাই থাকতে পারে, আর কখনো চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে বাকি কেসগুলো কি হবে, তুমি যদি 1 i এর ভ্যালু 1 নাও, j এর ভ্যালু 1 নাও, মানে এই পজিশনে যে ভ্যালুটা আছে 00 পজিশনে যেটা আছে সেটা দেখবে 0ই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, ওটা আমি দেখেছিলাম বলে ওটা দেখাচ্ছি না। তাহলে একটা ভ্যালু এক্সাম্পল দিলাম যেখানে আনচেঞ্জ থাকছে, আর একটাতে চেঞ্জ হয়ে গেল। এবার এইভাবে যদি আমরা সমস্ত ভ্যাট্রিক্সের জন্য যদি করে দিই, সমস্ত এলিমেন্টের জন্য যদি আপডেট করি, d1 ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টকে যদি আমরা এই ফর্মুলা ক্যালকুলেট করি, তাহলে d1 ম্যাট্রিক্সটা এটা পাবো, যে রেড যে ম্যাট্রিক্সটা সেটা আমরা পাবো। তাহলে এখানে দেখো 0 যেটা 0 থাকবে, 5 ও 5 থাকবে, ইনফিনিটি এই দুটো ইনফিনিটি ইনফিনিটি থাকবে। পরে এখানে দেখো 50টা আমি দেখিয়েছি যে আনচেঞ্জড আছে, 50 আছে, ডায়াগোনাল গুলো 0ই থাকবে এখানে ক্যালকুলেশন করে যদি দেখো, কারণ মিনিমাম বিটুইন টু ভ্যালুজ না, ফর্মুলা কি আছে মিনিমাম বিটুইন টু ভ্যালুজ, আর এখানে ম্যাট্রিক্সের সমস্ত এন্ট্রি হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ যদি হয় সমস্ত এলিমেন্ট গুলো, তার মানে কি যে মিনিমাম অফ 0, আগের স্টেজে যদি 0 থাকে একটা ভ্যালু, তাহলে পরে সব সময়তেই 0 থাকবে, এটা বাড়বে না যেগুলো 0 আছে। তো সেই জন্য দেখবে যে ইনিশিয়াল ম্যাট্রিক্সের তো ডায়াগোনাল 0 আছে, অর্থাৎ এই 0 গুলো সবসময় 0 থাকবে। বুঝতে পারছো, মানে কোনো পজিশনের এলিমেন্ট যদি 0 দেখো, তার মানে সেটা সবসময় 0 থাকবে। কনসেপ্টটা কি হচ্ছে, মনে করো তুমি ভার্টেক্স 2 থেকে 3 এর মধ্যেকার যদি ডিস্টেন্স তুমি যদি 0 পেয়ে যাও, এনিহাও কখনোই যদি 0 পাও সেটা আর কখনো বাড়বে না, কারণ আমরা যেহেতু মিনিমাম ডিস্টেন্স বার করছি, তো 0 ইজ দ্য সব ইজ দ্য লোয়েস্ট ওয়ান, যেহেতু নেগেটিভ তোমার ডিস্টেন্স আসবেই না, যেহেতু এজ ওয়েট নেগেটিভ নেই,
তো সেই জন্য জিরো ইজ দ্য লিস্ট ভ্যালু। কোনো এন্ট্রি যদি জিরো হয়ে যায় সেটা আর কমতে পারে না, সেই জন্য জিরো এন্ট্রি সবসময় জিরো থাকবে, মেবি ডায়াগোনাল এলিমেন্টস অর আদার এলিমেন্ট। ঠিক আছে, কিন্তু ইনফিনিটি থাকলে সেগুলো কমবে, সব অবভিয়াসলি কমবে। যদি আমাদের গ্রাফ কানেক্টেড হয় তাহলে দেখবে যে সমস্ত ইনটুতে ইনফিনিটি আছে দ্যাট শুড বি কনভার্ট টু এ ফাইনাইট নাম্বার, সেটা চেঞ্জ হবে। তো এনিওয়ে, তো এই ফর্মুলা ধরে আমরা বাকিগুলো ক্যালকুলেট করলাম। যে কোনো একটা যদি করি, মনে করি এখানে যে ভ্যালুটা আছে 3235 যেটা আছে সেটা তো আমরা দেখাইলাম। সিমিলারলি যদি তার নিচে যে 20 আছে 42টা 20 হয়েছে। 42 যদি চেক করতে চাও তাহলে এখানে 4 আর এখানে 2 বসাবে, 42, তাই না, D042 হবে, আর এখানে হবে D041 হবে, আর 12 হবে। এই ওয়ানটা ফিক্স থাকবে, এই ওয়ান ফিক্স, শুধু আই আর জে এর ভ্যালু চেঞ্জ। তো আমরা যদি 4 ধরে নিই, মানে আমরা চাইছি 20টা আপডেট হয় কিনা দেখতে, মানে এই পজিশনটা 20 মানে এইখানে, মানে 42, সরি, তাহলে এখানে 4 আর একটা 2, আর আগের 42 ভ্যালু কত, ইনফিনিটি, তাহলে এই ভ্যালুটা কত হবে, ইনফিনিটি। আর এখানে হবে 41 কত আসে দেখো, 41 হচ্ছে 15, আর 1 থেকে 2 আসবে, 1 থেকে 2 হচ্ছে 5, মানে 5 আর প্লাস 15 করে এই 20টা আমরা পাবো। এইগুলো আমরা একটু যদি লিখে লিখে করি তাহলে দেখা যাবে যে আপডেটেড ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো এর মধ্যে মনে হচ্ছে এই দুটো ভ্যালু চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, আর কোনো ভ্যালুটা আপডেট হয়নি, যা ছিল তাই আছে। তো এটা ব্যাপারটা কি দেখো, যখন আমরা ভার্টেক্স 1 দিয়ে আমরা চেক করলাম থ্রু 1, তখন দেখা যাচ্ছে যে তোমার 3 2, এই যে 35 যেটা সে হচ্ছে 3 2 মধ্যেকার যে ডিস্টেন্স সেটা চেঞ্জ হয়ে গেছে যখন আমাদের পাথ 1 দিয়ে পাস করছে। তাহলে আগে গ্রাফে যদি আমরা যাই তাহলে দেখো 3 2, এই যে 3 আর 2, 3 থেকে 2 এ যাওয়ার কোনো ডাইরেক্ট পাথ নেই, এজ নেই। তাহলে আমরা 3 থেকে যদি 1 এ যাই, দেখো একটা পাথ আছে 3 থেকে 1 আর 1 থেকে 2। তাহলে 3 থেকে 2 তে যাওয়ার যে পাথ সেটা হচ্ছে এইটা 30 লেন্থে, আর 1 থেকে যদি আমরা 2 তে যাই তাহলে হচ্ছে 5 লেন্থ, মানে 35 লেন্থের একটা পাথ আমরা পাচ্ছি। তাই না, আগের স্টেজে ছিল, এই আগের স্টেজে ইনফিনিটি বলা ছিল বিকজ দেয়ার ইজ নো ডাইরেক্টেড এজ, সেই জন্য ইনফিনিটি। কিন্তু এখন যখন আমরা ভার্টেক্স 1 এর থ্রু দিয়ে যাওয়ার চেষ্টা করছি তখন দেখা যাচ্ছে যে একটা আমরা বেটার পাথ পাচ্ছি। সিমিলার যদি 4 2 আমরা যদি দেখি, 4 থেকে 2 দেখো, 4 থেকে 2 এর মধ্যে ডাইরেক্ট এজ নেই, উল্টোটা আছে। কিন্তু আমরা 4 থেকে 1 এ যেতে পারি, 1 থেকে 2 তে যেতে পারি। তার এজ ওয়েট হচ্ছে কত, এখানে 15 আর এখানে হচ্ছে 5, দ্যাট মিন্স 20, সেটাও আমরা ওখানে পেয়েছি। তাহলে 1 দিয়ে আমরা ভেরিফাই করলাম। অল্টারনেট আবার পাথ কি হতে পারে না, তো 4 থেকে আমরা ধরো অন্যভাবে যেতে পারি 2 তে, বা ধরো 3 থেকে আমরা অন্যভাবে 2 তে যেতে পারি। তো সেগুলো আমরা দেখবো। যেমন ধরো এই যে 3 থেকে 4 এ ধরো 1 থেকে আমরা 2 তে যেতে পারি, তাই না, এটা আরেকটা পাথ। তো তার লেন্থটা কি হতে পারে, বেশি হতে পারে। তো এখানে দেখো তাই আছে, 3 থেকে 4 এ যাওয়ার পাথ হচ্ছে 15, 4 থেকে হচ্ছে এটা হচ্ছে 15 মানে 30, আর এখানে 35। 3 থেকে 2 তে যাওয়ার হচ্ছে 35, 3 থেকে 2 তে যাওয়ার হচ্ছে 35। আগেও 1 দিয়ে গেলেও 35 পাচ্ছি, এখানেও আমরা 35 পাচ্ছি। তো যাক, এইগুলো আমরা প্রত্যেকটা জায়গাতে চেক করব। তাহলে D1 তাহলে এই ফর্মুলা থেকে আমরা বার করলাম, আই জে কে চেঞ্জ করে করে করলাম। এবার D2 যখন আমরা বার করবো তখন কি করবো না, তো সেম ফর্মুলা মানে এই যে বড় যে ফর্মুলাটা আছে এটা, এখানে কে এর ভ্যালু 2 বসিয়ে দেবে, তারপরে আই আর জে এর ভ্যালু 1 থেকে n অব্দি রিপিট করবে, করে এই ভ্যালুগুলো পাবে। এখানে দেখো স্টেজে এখানে যে ইনফিনিটি গুলো ছিল আগের স্টেজে সেগুলো রিমুভ হয়ে গেছে, এখানেও দেখো আর নেই, আপডেটেড হচ্ছে, এখানে দেখো নেই, আপডেটেড হচ্ছে। তো আমার মনে হয় যে লাস্ট যে দুটো ম্যাট্রিক্স আছে তার মধ্যে এই পজিশনে দেখো D3 আর D4 এ এখানে 20 ছিল, এখানে 15 হয়ে গেছে। তার মানে 20 মানে এটা কি ছিল দেখো, এটা হচ্ছে আমাদের কোন পজিশন, 1 3। ভার্টেক্স 1 থেকে ভার্টেক্স 3 তে যদি যাও তাহলে ডিস্টেন্স আগের স্টেজে দেখেছে 3, আর এখন দেখছি 15, মানে আরো কমে গেছে। মানে কি হয়েছে যে 1 থেকে 3 তে যখন আমরা যাচ্ছি তখন যদি আমরা ভার্টেক্স 4 পর্যন্ত অ্যালাউ করি, 1 2 3 4, তাহলে দেখা যাচ্ছে যে 4th ভার্টেক্স দিয়ে গেলে পারে ডিস্টেন্সটা কমে যাচ্ছে, তাই না। আগে 20 ছিল, আগে যখন 20 বার করেছি তখন কিন্তু 4 ভার্টেক্স এর প্রেজেন্সটা আমরা কনসিডার করি, তখন আমরা করেছি 1 2 and 3, এই তিনটে ভার্টেক্স এর আমরা প্রেজেন্স নিয়ে ক্যালকুলেশন করেছি। এখন যখন 4 ভার্টেক্স কে আমরা কনসিডার করছি তখন দেখা যাচ্ছে ডিস্টেন্স আরো কমে গেছে, 15 হয়ে গেছে। তার মানে হচ্ছে 1 থেকে এই যে 3, তাদের মধ্যে পাথ কনসিডার করার সময় আমাদের ভার্টেক্স 4 কে যদি কনসিডার করি তাহলে আমাদের ডিস্টেন্সটা কম হবে। সেটা কিভাবে কম হচ্ছে আমরা গ্রাফ দেখলে আমরা বুঝতে পারি।
1 থেকে ধরো আমরা যাব 4 এ, তাই তো? 1 থেকে 4 এখানে, তাহলে 1 থেকে 4 দেখো কি আছে, যে 1 থেকে 4 এ যখন যাচ্ছি আমরা, 1 থেকে 4 এ যখন যাচ্ছি, এই হচ্ছে 1 থেকে 4, তাহলে আমরা পেয়েছি 20। দেখো 20 লেন্থের কি আছে না, তো এইখানে হচ্ছে 1 থেকে হচ্ছে 2, 1 থেকে 2 হচ্ছে 5, আর এই 2 থেকে 4 হচ্ছে, ও আমরা 3 দেখছিলাম, কারেক্ট, তাই তো? এটা চেঞ্জটা দেখেছি এইটা 1 থেকে 3, 1 থেকে 3, 1 থেকে 3 তে দেখো 1 থেকে 2 যাচ্ছি, 2 থেকে আমরা 3 যাচ্ছি, না 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 1 থেকে, সরি 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 3, এই যে 1 থেকে 2 হচ্ছে 5, 2 থেকে আমাদের 4 হচ্ছে 5, আর 4 থেকে 3 হচ্ছে 5, তাহলে হচ্ছে 15। আর 4 যদি বাদ দিয়ে দাও, 4 যদি কনসিডার না করি, তাহলে আমরা 1 থেকে 3 তে যেতে পারি, তখন কি হচ্ছে 1 থেকে 2 তে আসছি আর 2 থেকে 3 তে যাচ্ছি, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে 15, মানে 20 হয়েছিল। আর যদি থ্রু 4 যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে না, তো এজ ডিস্টেন্স আরো আমাদের কমে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা জায়গাতে এসছে, যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফ থেকে প্রত্যেকটা ইটারেশন ডি ক্যালকুলেট করে নেবে ইউজিং দ্যাট ফর্মুলা, অ্যান্ড লাস্টলি যখন ডি এন বার করবো, মানে ডি ফর দ্য লাস্ট ভার্টেক্স দ্যাট গিভস দ্য অল পেয়ার শর্টেজ ডিস্টেন্স। মানে কি, মানে হচ্ছে ধরো এই যে 5, 5 মানে কি না, তো এটা কত এন্ট্রি, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাই না? তার মানে ফার্স্ট রো মানে ফার্স্ট ভার্টেক্স, ভার্টেক্স নাম্বার 1 থেকে ভার্টেক্স নাম্বার 2 এর শর্টেজ ডিস্টেন্স হচ্ছে 5। এটা হচ্ছে ভার্টেক্স নাম্বার 1 থেকে 3, 1 3 আছে, সেই জন্য ভার্টেক্স 1 থেকে ভার্টেক্স 3 মধ্যে শর্টেজ ডিস্টেন্স হচ্ছে 15। এটা হচ্ছে 1 থেকে 4, ভার্টেক্স 1 থেকে ভার্টেক্স 4 এর ডিস্টেন্স হচ্ছে 5, 10। সিমিলারলি 2 থেকে 1, ভার্টেক্স 2 থেকে 1 এর মধ্যে ডিস্টেন্স 20, 2 থেকে 2 এর মধ্যে ডিস্টেন্স 0, 2 থেকে 3 এর মধ্যে ডিস্টেন্স 10, 2 থেকে 4 এর মধ্যে ডিস্টেন্স 5, and so on। তো এইটাই হচ্ছে এই যে লাস্ট ম্যাট্রিক্স দ্যাট গিভস দ্য অল পেয়ার শর্টেজ ডিস্টেন্সেস বিটুইন এনি পেয়ার অফ ভার্টিসেস। তার মানে ইন জেনারেল যদি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে আমরা এআই যে বলি, তাহলে এআই যে এলিমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স বিটুইন দ্য ভার্টিসেস আই অ্যান্ড জে। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সের কনসেপ্ট। তো এইটা হচ্ছে আমাদের ফয়েট অ্যালগরিদম ইউজ করে আমরা অল পেয়ার শর্টেজ ডিস্টেন্সেস আমরা বার করলাম। এখন দেখো প্রশ্ন হচ্ছে যে এই যে ধরো মেথডটা আমাদের আছে, সেই মেথডের তোমার টাইম কমপ্লেক্সিটি বলে একটা মেথড ইয়ে আছে, টার্মস আছে। মানে যখনই আমরা ধরো যে কোনো অ্যালগরিদম যদি ডিজাইন করি, তার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এগুলো ক্যালকুলেশন করতে হয়। তো টাইম কমপ্লেক্সিটি মিনস হচ্ছে হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড টু এক্সিকিউট দ্য অ্যালগরিদম। ঠিক আছে, তার মানে হচ্ছে যে অ্যালগরিদমকে অ্যাকচুয়ালি আমরা ধরো কম্পিউটার এক্সিকিউট করি না, আমরা অ্যালগরিদমের করেসপন্ডিং প্রোগ্রাম লিখে থাকি, এবং সেই প্রোগ্রামকে আমরা রান করাই। সেই প্রোগ্রাম রান করতে গেলে যে টাইম লাগে এক্স্যাক্টলি তাকে বলা হচ্ছে মেশিন টাইম বলে। কিন্তু অ্যালগরিদমের ক্ষেত্রে কি করা হয় না, তো ওই অ্যালগরিদমটার মধ্যে কতগুলো টোটাল অ্যারিথমেটিক ক্যালকুলেশন বা লজিক্যাল ক্যালকুলেশন আমরা ইউজ করে থাকি, তার সংখ্যাটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, যে হাউ মাচ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশনস আর নিডেড টু এক্সিকিউট দ্যাট অ্যালগরিদম অর প্রোগ্রাম। মানে number of repetitions of arithmetic and logical calculations are determined in the analysis of algorithm. এখানে দেখো বলা আছে ফার্স্ট সেন্টেন্সে, it is obvious that this algorithm takes a time order of n cube। ঠিক আছে, ওই যে আমি বলছিলাম না 2 into n কিউব যে ব্যাপারটা লাগবে, অতগুলো আমাদের অ্যারিথমেটিক ক্যালকুলেশন দরকার হবে, তো সেটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আর এখানে আমাদের যে ধরো ডিস্ট অ্যালগরিদম তোমরা যে পড়েছো আর কি গ্রাফ থিওরি পড়ার সময়, সেখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগে, যদি আমরা যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে যদি ডিস্টেন্স বার করি, তাহলে লাগে অর্ডার অফ এন স্কয়ার, শুধু দুটো ভার্টেক্স, স্পেসিফিক দুটো ভার্টেক্সের মধ্যে। কিন্তু সেই অ্যালগরিদমটা যদি আমরা রিপিট করি টু ফাইন্ড দ্য অল পেয়ার শর্টেজ ডিস্টেন্সেস, তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন। তার মানে ডিস্ট অ্যালগরিদম ইউজ করে আমরা কিন্তু অল পেয়ার শর্টেজ ডিস্টেন্স বার করতে পারি। আবার ডিস্ট অ্যালগরিদম ইউজ করে আমরা যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বার করতে পারি। কিন্তু ফ্রয়েড অ্যালগরিদম ইউজ করে শুধুমাত্র আমরা দুটো ভার্টেক্সের মধ্যে, সরি, অল পেয়ার শর্টেজ ডিস্টেন্সে আমরা বার করতে পারি, এভরি পেয়ার শর্টেজ ডিস্টেন্সে বার করতে পারি, যে কোনো দুটোর মধ্যে বার করতে পারি না। তো সেটা হচ্ছে ডিস্ট অ্যালগরিদমের একটা অ্যাডভান্টেজ, যে দ্যাট অ্যালগরিদম গিভস দ্য শর্টেজ ডিস্টেন্স বিটুইন
এনি টু গিভেন ভার্টিসেস, তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ এন স্কয়ার, দুটোর মধ্যে যদি আর সবার মধ্যে করলে অর্ডার অফ এন। ফ্লাইটেরও কি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, মানে দুটোতেই টাইম কমপ্লেক্সিটি হচ্ছে সেম, এন্ড দ্যাট ওয়ান ইজ অর্ডার অফ এন। তাহলে এইটা আমাদের হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বার করার আমাদের অ্যালগরিদম হলো। তার এক্সাম্পল দিয়ে আমরা বললাম টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন কিউব লাগে, কি করে হয় সেটা আমরা বললাম। এরপরে আমরা নেক্সট আমাদের প্রবলেমে আরেকটা যাচ্ছে, আরেকটা ধরো টাইপ, আরেকটা মডেল, সেই ধরনের আমরা প্রবলেমে যাচ্ছি। তো এখন যে প্রবলেমগুলো আমরা কনসিডার করবো, ডিসকাস করবো, সেগুলো তোমাদের কাছে ভীষণভাবে পরিচিত। এই ধরনের প্রবলেমই আমরা বেশি করে থাকি। তো এখানে দেখো আমি লিখেছি মডেল 3 to 5, তিনটে মডেল আছে 3, 4 and 5, তিনটে একসঙ্গে আছে, তিনটে কিন্তু সিমিলার টাইপের। তো অ্যাকচুয়ালি দেখো ফার্স্ট যে আমরা মডেলটা কনসিডার করছি মডেল 3 তে, সেখানে হচ্ছে সিঙ্গেল অবজেক্টিভ ফাংশন অ্যান্ড সিঙ্গেল কনস্ট্যান্ট, যা কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল প্রবলেমস, সেটা আমরা এখানে বলছি। মডেল 3 তে বলা আছে সিঙ্গেল অ্যাডিটিভ কনস্ট্যান্ট, মাল্টিপ্লিকেটিভ, সেপারেবল, রিটার্ন। তো এই কথাটা মানে কি? তো একটা সিঙ্গেল কনস্ট্যান্ট সেটা বুঝেছি। তো এখানে দেখো একটা কনস্ট্যান্ট আছে আর একটা অবজেক্টিভ ফাংশন আছে। তো অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজ করা আছে, কিন্তু এটা একটা বিশেষ ধরনের, দেখো একটা স্পেশাল টাইপ অবজেক্টিভ ফাংশন। স্পেশাল টাইপটা কি? এখানে ভেরিয়েবলসটা হচ্ছে ওয়াই ধরা আছে, আমরা জেনারেলি এক্স বলি, হ্যাঁ, তো এখানে ওয়াই বলে লেখা আছে। অবজেক্টিভ ফাংশনটাতে দেখো f1 y1 f2 y2 fn yn, মানে আমাদের প্রবলেমে টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে n, y1 to yn, এই হচ্ছে ভেরিয়েবলস। কিন্তু আমরা দেখো যে অবজেক্টিভ ফাংশনটাকে কনসিডার করছে, দ্যাট ওয়ান এ স্পেশাল টাইপ অফ অবজেক্টিভ ফাংশন। তো সেটাতে বলা হচ্ছে কি না, তো মাল্টিপ্লিকেটিভ সেপারেবল বলা হচ্ছে। হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ অ্যান্ড সেপারেবল। সেপারেবল কেন বলা হচ্ছে দেখো না, তো অবজেক্টিভ ফাংশনের মধ্যে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে একটা ফাংশনের মধ্যে করে লিখে নিচ্ছি, মানে অবজেক্ট ফাংশনকে আমরা লিখছি প্রোডাক্ট অফ দ্য সেপারেট ফাংশনস, মানে f1 y1, তার মানে এই পুরো পোর্শনটা হচ্ছে ফাংশন অফ y1, তার সাথে আমরা একটা টার্ম মাল্টিপ্লাই করতে পারি, দ্যাট ওয়ান ইজ দ্য ফাংশন অফ y অনলি y2। তারপরে ধর আমরা মাল্টিপ্লাই করতে পারি ফাংশন অফ y3 এন্ড আপ টু ফাংশন অফ yn অনলি। তার মানে ধরো এরকমের যদি থাকে, আমাদের মনে করে e টু দি পাওয়ার x প্লাস y, e টু দি পাওয়ার x প্লাস যদি থাকে, তাকে আমরা লিখতে পারি কিভাবে, e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার y। তাহলে কি হচ্ছে যে e টু দি পাওয়ার x কে আমরা বলতে পারি না তো f1x, আর e টু দি পাওয়ার y কে বলতে পারি f2y। তার মানে কি হচ্ছে এই ফর্মে চলে এলো। কিন্তু যদি আমাদের সাইন এক্স প্লাস ওয়াই থাকে, সাইন অফ এক্স প্লাস ওয়াই, তাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, কারণ সাইন অফ এক্স প্লাস ওয়াই এর কি ফর্মুলা আছে, সাইন এক্স কস ওয়াই, তাই না, মাইনাস সাইন ওয়াই কস এক্স, এই যে ফর্মুলা আমরা পড়েছিলাম সেইটাতে দেখো এইভাবে সেপারেট করে লেখা সম্ভব হচ্ছে। তো সেই জন্য যে সমস্ত ফাংশন গুলোকে শুধুমাত্র এই আকৃতিতে, যে সমস্ত অবজেক্টিভ ফাংশন গুলোকে শুধুমাত্র এই আকৃতিতে, মানে এক একটা ভেরিয়েবলের ফাংশন থাকবে এবং পুরোটা প্রোডাক্ট অফ অল দিস ফাংশনস, তো তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো মডেল 3 বা সেই মডেলকে বা সেই ধরনের প্রবলেমকে আমরা বলছি মডেল 3। আর অবজেক্টিভ ফাংশন একটাই থাকবে এবং সেটা কি হচ্ছে অ্যাডিটিভ ফর্ম। সাবজেক্ট টু দেখো y1 a1 y1 a2 y2 an yn ইকুয়াল টু b, তার মানে প্রত্যেকটা টার্ম দেখো a1 y1 তার সাথে a2 y2 এগুলো সব অ্যাড করে করে থাকছে, যোগ করে করে থাকছে। তো সেই জন্য বলা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট। আর এখানে হচ্ছে y যে a যে সব হচ্ছে পজিটিভ। এখন দেখো এই যে মডেলটা বা এই যে প্রবলেমটা কিভাবে সলভ করা হচ্ছে একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করো। এটা বুঝে নিলেই যে এই যে তিনটে, এই গ্রুপের মধ্যে তিনটে মডেল বলেছি, মডেল 3, 4, 5, তিনটে একইভাবে সলভ করতে পারবে, এক্স্যাক্টলি সেম টেকনিক, শুধু মডেলগুলো একটু একটু চেঞ্জ হচ্ছে, বাট দ্য মেথড ইজ এক্স্যাক্টলি সেম। তো এখানে দেখো আমরা কি করছি না, তো আমরা এখানে আমরা করব ওই স্টেট ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করব। তাহলে ওয়াই যে হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল, অরিজিনাল ভেরিয়েবলকে আমরা সবসময় বলবো ডিসিশন ভেরিয়েবলস। আর এখানে স্টেট ভেরিয়েবলস হচ্ছে এস দিয়ে ডিনোট করা হচ্ছে। তো এখানে দেখো যে স্টেট ভেরিয়েবল লাস্টে দেখো লেখা আছে এসএন, এসএন ইকুয়াল টু কি লেখা আছে না, তো পুরো যে আমাদের কনস্ট্যান্ট আছে অ্যাজ ইট ইজ আমরা সেটাকে লিখেছি, পুরো যে কনস্ট্যান্ট সেটাই আমাদের হচ্ছে লাস্ট যে স্টেট ভেরিয়েবল এসএন। এসএন মানে হচ্ছে এন স্টেজের স্টেট ভেরিয়েবল, তো দ্যাট ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল কনস্ট্যান্ট। আর বাকি যে স্টেট ভেরিয়েবলস গুলো থাকবে মানে S1 S2 S3 এন্ড সো অন,
সেইগুলো এই ফর্মুলা ক্যালকুলেট করা হচ্ছে, এস জে মাইনাস ওয়ান ইকুয়াল টু এস জে মাইনাস এ জে ওয়াই জে, জি এর ভ্যালু 2 3 অ্যান্ড এন। তো তার মানে কি হচ্ছে, দেখো যদি জে এর ভ্যালু 2 ধরি, তার মানে আমরা কি পাবো এখানে এস ওয়ান পাবো। এস ওয়ান মানে হচ্ছে এস টু মাইনাস এ টু ওয়াই টু। তাহলে এস ওয়ান ডিফাইন করতে গেলে এস টু চাই, এস টু করতে গেলে এস থ্রি চাই। তার মানে আমাদের কি করতে হবে, ব্যাকওয়ার্ড ওয়েতে ডিফাইন করতে হবে সমস্ত ভেরিয়েবল। তো বেটার কি এস এন তো আমরা পেয়ে গেছি, তাহলে জে এর ভ্যালু আমরা 2 না বসিয়ে আমরা বসাবো এন। তাহলে যদি এখানে আমরা জে এর ভ্যালু এন বসাই, তাহলে এস এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এস এন মাইনাস এ এন ওয়াই এন। তাই তো এস এন দেখো কেয়ারফুলি, এস এন মাইনাস এ এন ওয়াই এন। তার মানে দেখো এস এন এর সাথে, এস এন এর মধ্যে তো সবাই আছে, তার মধ্যে লাস্ট টার্মটা বাদ দিয়ে দাও, এই যে সাবট্রাক্ট আছে। তার মানে এস এন মাইনাস ওয়ান মানে কি হচ্ছে না, তো ফার্স্ট টার্ম এ ওয়ান ওয়াই ওয়ান থেকে এইখানে ধরো আছে আমাদের এ এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান, সেই পর্যন্ত টার্মস গুলো এস এন মাইনাস ওয়ান এর মধ্যে থাকবে। তারপরে এস টু যদি আমরা এন এর ভ্যালু যদি এস এন মাইনাস টু বসাই, তাহলে এন মাইনাস ওয়ান যদি বসাই সরি, তাহলে এস এন মাইনাস টু হবে, সেটা হবে এস এন মাইনাস ওয়ান মাইনাস এ এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান। তার মানে এস এন এর লাস্টে দুটো টার্ম যদি বাদ দিয়ে দাও, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এস এন মাইনাস টু। ওইভাবে মানে একটা একটা করে টার্ম আস্তে আস্তে কমে যাবে। তো এইভাবে আমরা ধরো স্টেট ভেরিয়েবলস গুলো আমরা এইভাবে ডিফাইন করলাম, ঠিক আছে। তার মানে ধরো এস এন মাইনাস টু যখন করছি তখন দুটো টার্ম বাদ যাচ্ছে। তাহলে যদি আমাদের ধরো জি এর ভ্যালু যদি এন মাইনাস ওয়ান বসাই, না জি এর ভ্যালু যদি এন মাইনাস ওয়ান, জি এর ভ্যালু যদি আমরা টু বসিয়ে দিই, তাহলে এস ওয়ান মানে কত আসবে, এস ওয়ান মানে হবে এস টু মাইনাস এ টু ওয়াই টু। তাহলে এ টু ওয়াই টু বাদ চলে গেল, তার মানে এস ওয়ান এর মধ্যে তোমার দাঁড়াবে শুধু হচ্ছে এ ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এইভাবে যদি আমরা উল্টো ভাবে যদি আবার ভাবি, তাহলে এস ওয়ান এর মধ্যে থাকছে ফার্স্ট টার্ম এ ওয়ান ওয়াই ওয়ান, এস টু এর মধ্যে থাকবে প্রথম দুটো টার্ম এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু, এস থ্রি এর মধ্যে থাকবে ফার্স্ট থ্রি টার্ম, এস ফোর এর মধ্যে থাকবে ফার্স্ট ফোর টার্মস অ্যান্ড সো অন। লাস্টলি এস এন এর মধ্যে থাকবে অল দ্য টার্মস। তো এইভাবে আমরা স্টেট ভেরিয়েবলকে ডিফাইন করছি। এইবার হচ্ছে কি না, তো আমাদের যে ফাংশনাল যেটা থাকে স্টেট ফাংশনস, হ্যাঁ সেইটাকে ডিফাইন করতে হবে। তাহলে দেখো এফ এন এস এন যেটা একদম লাস্টে আমরা পাবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাং অল ভেরিয়েবলস ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই অফ দ্য অবজেক্টিভ ফাংশন, কমপ্লিট অবজেক্টিভ ফাংশন। তো এফ এন এস এন মানে তাই। তো যখনই আমরা এফ এন এস এন এর ভ্যালু পেয়ে যাব, এফ এন এস এন এর ভ্যালু যেটা পাবে সেটা হচ্ছে ফাইনাল ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন। সেটা হচ্ছে তো লাস্ট, কিন্তু ইন্টারমিডিয়েট যে আমাদের রিটার্ন ফাংশন গুলো থাকবে সেগুলো দেখো, সেগুলো হচ্ছে এফ জে এস জে, সেগুলো ইম্পর্টেন্ট। এফ জে এস জে ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম ওভার ওয়াই জে অফ দেখো স্মল এফ জে ওয়াই জে ইন্টু ক্যাপিটাল এফ জে মাইনাস ওয়ান এস জে মাইনাস ওয়ান। এটা কেন হচ্ছে সেটা বুঝতে হবে। তো ম্যাক্সিমাম কেন হলো, ম্যাক্সিমাম কথাটার কারণ হচ্ছে আমাদের যে প্রবলেমটা দেখো সেটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তো সেই জন্য আমাদের ম্যাক্স হলো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবার কি আছে দেখো যে এফ জে ওয়াই জে ইনটু, এটা হচ্ছে ইনটু আছে এফ জে মাইনাস ওয়ান এস জে মাইনাস ওয়ান। তো তোমাদের বেলসম্যানস প্রিন্সিপাল মনে পড়ছে, সেখানে ছিল এফ এন এক্স স্টার এফ এন মাইনাস ওয়ান সামথিং। তো স্টার মানে বলেছিলাম সেদিন যে দ্য স্টার মে বি অ্যাডিশন মাল্টিপ্লিকেশন অর এনি আদার অপারেশনস। তো এখানে আমরা মাল্টিপ্লিকেশন করেছি কারণ আমাদের যে অবজেক্টিভ ফাংশন আছে সেই অবজেক্টিভ ফাংশনটার মধ্যে যে এফ গুলো আছে, ছোট ছোট যে এফ গুলো আছে, তারা কিভাবে আছে না, তো মাল্টিপ্লিকেটিভ ফর্মে আছে। তো যেহেতু ওরা মাল্টিপ্লিকেটিভ ফর্মে আছে, তো সেই জন্য আমাদের এখানে মাল্টিপ্লিকেশন সাইন আমরা ইউজ করছি। এটা দেখো, এটা হচ্ছে কারেন্ট আমাদের যে ফাংশন, স্মল যে ফাংশন যেটা হচ্ছে কারেন্ট যে স্টেজে। আর এখানে কি করা আছে, তার সাথে আমরা মাল্টিপ্লাই করছি যে প্রিভিয়াস যে সলিউশন গুলো পেয়েছি তাদের ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করছি। তাহলে কারেন্ট স্টেজের ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে আগের স্টেজে যে সলিউশন পেয়েছি সেইটা তাদের মধ্যে মাল্টিপ্লাই করা আছে, পরে আমরা যেটা পাবো তার মধ্যে আমরা ম্যাক্সিমাম বার করবো। এখন কোশ্চেন হচ্ছে দেখো, যে যখনই আমরা এক্সপ্রেশনটা বার করব, সেটাতে মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ওভার অনলি ওয়াই জে, এই একটা ভেরিয়েবলের উপরে আমরা ম্যাক্সিমাম বার করবো। আমাদের অরিজিনাল প্রবলেমে কত ভেরিয়েবলস আছে, এন সংখ্যক ভেরিয়েবলস আছে। আমরা এন সংখ্যক ভেরিয়েবলস এর উপরে না করে আমরা শুধুমাত্র একটা ভেরিয়েবলের উপরে আমরা ম্যাক্সিমাম বার করবো। তো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডিনামিক প্রোগ্রাম টু সলভ দিস কাইন্ড অফ প্রবলেম। মানে অরিজিনালি প্রবলেমটা অনেক আমাদের প্রবলেমস আছে, যে প্রবলেমটা আমরা লিখেছি দেখো, এটাকে আমরা যদি ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লাই অ্যাপ্লাই করি,
জেড যেটা আছে প্লাস ল্যামডা ইন্টু কনস্ট্যান্ট যদি করে নিই, করে একটা আমরা ফাংশন পাবো, তারপরে আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার যে মেথড সেভাবে আমরা ম্যাক্সিমাম বার করতেই পারি, ডেরিভেটিভ করে টোরে আমরা বার করতে পারি। কিন্তু ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার আমরা কি দেখেছি, ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার হচ্ছে ভেরি কমপ্লিকেটেড, যদি নাম্বার অফ ভেরিয়েবলস অনেক বেশি হয়ে যায়, তাই না, অনেক অনেক সিস্টেম অফ ইকুয়েশন আসবে, সলভ করে আমাদের স্টেশনারি পয়েন্ট বার করতে হবে, তারপরে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ধরে চেক করতে হবে হুইচ ওয়ান গিভস দ্য মিনিমাম ভ্যালু, হুইচ ওয়ান গিভস ম্যাক্সিমাম, হুইচ ওয়ান গিভস স্টেশনারি এন্ড সো অন। তো সেই জন্য ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার মেথড হচ্ছে কিন্তু টাফ ফর দ্য লার্জ নাম্বার অফ ভেরিয়েবলস। কিন্তু এই প্রবলেমটা যত সুবিধা হচ্ছে দেখো, যেহেতু এই যে রিটার্ন ফাংশন যেটা আমরা বার করেছি ইন্টারমিডিয়েট বা জেফ ইটারেশনে, সেইখানে আমাদের হচ্ছে যে ভেরিয়েবলস হচ্ছে অনলি ওয়ান, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এফ এখানে তো ধরো ওয়াই যে একটা ভেরিয়েবল থাকলো, এফ জে মাইনাস ওয়ান এস জে মাইনাস ওয়ান, এইটার মধ্যেও আমরা দেখবো যে দিস ফাংশন কন্টেন্টস অনলি ওয়ান ভেরিয়েবলস, দ্য স্টেট ভেরিয়েবলস। এন্ড লাস্টলি f1 s1 মানে আমাদের হবে f1 y1, এটা হচ্ছে স্পেশালি মেনশন করতে হবে, লাস্ট টাইম কি দাঁড়াবে f1 s1 যেটা হবে ফার্স্ট যে রিটার্ন ফাংশন হবে, দ্যাট শুড বি দ্য ফার্স্ট টার্ম অফ দ্য অবজেক্টিভ ফাংশন। তো এই হচ্ছে আমাদের ডেফিনিশন। যদি ধরো আমাদের অবজেক্ট ফাংশনে মাল্টিপ্লিকেশনের পরিবর্তে যদি অ্যাডিশন থাকতো, তাহলে আমরা এখানে প্লাস সাইন দিতাম, এখানে তাহলে প্লাস হতো, এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো একটা এক্সাম্পল আমরা যদি কনসিডার করি, তাহলে এটা আরো বুঝতে সুবিধা হবে। তো এখানে একটা আমরা এক্সাম্পল কনসিডার করেছি, দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড ইকুয়াল টু ম্যাক্সিমাইজ y1 ইন্টু y2 ইন্টু y3, তিনটে জাস্ট ভেরিয়েবলের প্রোডাক্ট। না করে এটা আরো অনেক কমপ্লিকেটেড হতে পারতো, y1 এর সাম পাওয়ার, y2 সাম পাওয়ার, y3 সাম পাওয়ার, or some expression of your function, some functions. এক মিনিট ওয়েট করো। হ্যাঁ, তো এখন দেখো যে এখানে y1 y2 y3 সিম্পলি আছে, কিন্তু ইট মে বি সাম পাওয়ার অফ y1 বা আরো কমপ্লিকেটেড এক্সপ্রেশন হতে পারতো, সাবজেক্ট টু y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 5। মানে এটা খুব সিম্পল প্রবলেম নেওয়া হয়েছে, সহজ। দেখো প্রত্যেকটা y এর কোএফিসিয়েন্ট গুলো 1 1 করে ধরা আছে। তো যাক, এটা ধরে বুঝে নেব প্রবলেমটা, তারপরে অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে একই আসবে টেকনিক। তো এখানে দেখো লেখা আছে লেট s1 s2 s3 বি দ্য থ্রি স্টেট ভেরিয়েবল, যেহেতু আমাদের তিনটে ভেরিয়েবল আছে সেই জন্য তিনটে আমাদের স্টেট ভেরিয়েবল দরকার। তো s3 দেখো বলছিলাম আগে যে পুরো যে কনস্ট্যান্টটা থাকবে সেটা s3 হবে, সেটাই লেখা হয়েছে s3 ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 5। s2 কি হয়েছে না, তো s3 মাইনাস y3 ওই ফর্মুলা অনুযায়ী, মানে প্র্যাকটিক্যাল হচ্ছে y1 প্লাস y2, আর s1 মানে কথা হবে না, তো s2 মাইনাস y2, তার মানে আমরা পাচ্ছি y1। তো এগুলোকে যদি উল্টো দিক থেকে দেখো, তাহলে s1 ইকুয়াল টু একটা থাকছে ফার্স্ট ভেরিয়েবল, s2 মানে দুটো ভেরিয়েবল, s3 মানে তিনটে ভেরিয়েবলের অ্যাডিশন। তো এই হচ্ছে স্টেট ভেরিয়েবল। আর আমাদের যে ধরো রিটার্ন ফাংশন যেটা হবে f3 s3, সেটা কি বলা ছিল, সেখানে তো বলা ছিল সমস্ত ভেরিয়েবল, কিন্তু আমরা যদি এই ফর্মুলাটা কনসিডার করি, তাহলে f3 s3 মানে কথা হবে ম্যাক্সিমাম ওভার y3 হবে। তো সেইটা আমরা এখানে লিখেছি ম্যাক্সিমাম ওভার y3 ইন্টু f2 s2। f2 s2 আবার কি হবে না, তো ম্যাক্সিমাম ওভার y2 ইন্টু f1 s1। f1 s1 মানে কত না, তো f1 s1 মানে আগে দেখো থিওরিতে কি বলা আছে, ফার্স্ট টার্ম অনলি। f1 s1 মানে f1 y1, মানে যে আমাদের অবজেক্টিভ ফাংশন থাকবে তারই y1 ভেরিয়েবলের ফাংশন। তো সেই জন্য y1 ভেরিয়েবলের ফাংশন মানে কি আছে, শুধু y1 আছে, তাহলে y1। এই y1 কে দেখো আমরা কি করছি ইন্টারেস্টিংলি, এই y1 কে আমরা লিখতে পারি, y1 মানে কি আছে দেখো এখানে, y1 মানে হচ্ছে s2 মাইনাস y2, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, y1 ইকুয়াল টু s2 মাইনাস y2। সেই y1 এর পরিবর্তে আমরা s2 মাইনাস y2 লিখব। তাহলে কি হবে দেখো, তাহলে f2 s2 যে ফাংশনটা, এই যে এখানে দেখো f2 s2 মানে কি আছে, তো ম্যাক্স ওভার y2 মানে y2 লিখেছি, আর f1 s1 মানে কত পেলাম, f1 s1 মানে s2 মাইনাস y2 পেলাম, তাই না। যে f1 s1 এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দেবো, দিলে পাচ্ছি s2 মাইনাস y2, তাহলে এইটা আমরা পেলাম। এই দেখো এইটার মধ্যে কি আছে, এইটার মধ্যে হচ্ছে y2 শুধুমাত্র আমাদের ভেরিয়েবল, s2 হচ্ছে স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল আমাদের মাথা ব্যথা নেই, আমরা শুধুমাত্র এখানে ম্যাক্সিমাম বার করবো ওভার y2,
means maximum over a single variable y2. আর যে অ্যান্সারটা পাওয়া যাবে that answer gives in terms of the state variable s2. ঠিক আছে, s2 স্টেট ভেরিয়েবলের রেসপেক্টে আমরা অ্যান্সারটা পাবো, ওর সাহায্যে অ্যান্সারটা পাবো, বাট only one decision variable is present in this state. এবার এটাকে যদি আমরা ধরো ম্যাক্সিমাইজ করি তাহলে কি করব, এটার উপরে আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করতে পারি, কারণ ধরো সিঙ্গেল ভেরিয়েবলের জন্য ক্যালকুলাস হচ্ছে ইজি। তো আমরা ধরো এটাকে ধরে নিলাম, মানে ভিতরে যেটা আছে দেখো ব্র্যাকেটের মধ্যে কত আছে, y2s2 মাইনাস y2 স্কোয়ার, মানে y2s2 মাইনাস y2 স্কোয়ার, এটাকে a ধরে নিলাম, এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করবো, এটাকে ডেরিভেটিভ করা আছে উইথ রেসপেক্ট টু y2 and y2 is taken as constant, y2 is constant। তাহলে এটাকে যদি আমরা 0 করে দিই টু ফাইন্ড ম্যাক্সিমাম আর মিনিমাম, তো dA dy equal to 0 gives y2 equal to s2 by 2। তো এটা হচ্ছে আমাদের একটাই পয়েন্ট পাচ্ছি, একটা এক্সট্রিম পয়েন্ট পাচ্ছি। এবং যদি সেকেন্ড ডেরিভেটিভ করি, এটাকে যদি সেকেন্ড ডেরিভেটিভ করো তাহলে কত হচ্ছে -2, ইট ইজ নেগেটিভ, দ্যাট মিন্স a is maximum when y2 equal to s2 by 2। বাস এটা ইজিলি আমরা পেলাম। তাহলে এখানে আমরা ধরো f2 s2 পেয়ে যাচ্ছি যখন আমাদের y2 এর ভ্যালু হচ্ছে s2 by 2। তাহলে y2 ভ্যালু s2 by 2 যদি আমরা এখানে বসিয়ে দিই, দ্যাট গিভস দ্য ম্যাক্সিমাম ভ্যালু। সেটা এখানে লেখা আছে দেখো, ইউজিং বেলম্যানস প্রিন্সিপাল দ্য অপটিমালিটি। আচ্ছা, এখানে একটা স্টেপস আমি ফরওয়ার্ড করে দিয়েছি, মানে এখানে যদি আমরা f2 s2 কে এখানে একবার লিখে দিতাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো। যেমন ধরো আগের স্লাইডে আমরা যাচ্ছি, এই যে f2 s2 মানে তাহলে কত হবে, y2 এর ভ্যালু কত হচ্ছে s2 by 2, y2 এর ভ্যালু পেলাম s2 by 2, আর এখানে বসে দাও s2 by 2, তাহলে s2 মাইনাস s2 by 2 মানে হচ্ছে s2 by 2, তাহলে টোটালটা কত হচ্ছে s2 by 2 এর স্কয়ার, তাই না, s2 by 2 এর হোল স্কয়ার। তার মানে f2 s2 হচ্ছে ফাইনাল ভ্যালু হচ্ছে s2 by 2 এর হোল স্কয়ার, এটা হচ্ছে f2 s2 এর ফাইনাল ভ্যালু। এবার দেখো আমরা যদি f3 তে চলে যাই, f3 তে যখন যাচ্ছি তখন কি আছে, f3 তে হচ্ছে y3 ইনটু f2 s2, এটা হচ্ছে f2 s2 এর ভ্যালু, এই যে s2 by 2 এর হোল স্কয়ার বললাম, মানে s2 স্কয়ার বাই 4 এটা। এইটাকে দেখো আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো না কিন্তু ডাইরেক্টলি, কারণ এর মধ্যে দেখো কি আছে, s2 আছে, s2 এর মধ্যে কিন্তু আমাদের কি থাকবে, s3 আছে। s2 এর যে ডেফিনিশনে আমরা যদি ব্যাক করে যাই তাহলে দেখা যাবে যে s2 ইকুয়াল টু s3 মাইনাস y3, এটা আমরা পেয়েছিলাম। তো সেই জন্য s2 এর ভ্যালুকে আমরা s3 তে কনভার্ট করছি। তার মানে এই যে এক্সপ্রেশনটা দাঁড়ালো তার মধ্যে কি আছে দেখো, যে s3 আছে, s3 হচ্ছে যে থার্ড যে স্টেজ, সেই স্টেজের স্টেট ভেরিয়েবল, সেটাতে আমরা কনভার্ট করলাম। y3 কি, y3 হচ্ছে থার্ড স্টেজের ডিসিশন ভেরিয়েবল। তো সেই জন্য সব সময়তেই কি করবে, যখন আমাদের ধরো f2 s2 f1 s1 f3 s3 হবে, তার মানে ওই স্টেজের যে ডিসিশন ভেরিয়েবল আর ওই স্টেজে যে আমাদের স্টেট ভেরিয়েবলস তার টার্মে ফাংশনগুলোকে লিখতে হবে, লিখে তারপরে ক্যালকুলাস ইত্যাদি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এই যেখানে ধরো আমরা f3 s3 সমান এটা পেয়েছিলাম y3 ইন্টু s2 স্কোয়ার বাই 4, এর উপরে কিন্তু ম্যাক্সিমাম বার করতে চেষ্টা করবে না, তার কারণ হচ্ছে আমাদের s2 এর মধ্যে কি আছে, y3 আছে s3 আছে, y2 এর মধ্যে সেগুলো লুকিয়ে আছে। সেই জন্য ওই y2 মানে কি, y2 তো হচ্ছে আগের স্টেজ, সেকেন্ড স্টেজের আমাদের স্টেট ভেরিয়েবল, কিন্তু আমাদেরকে কনভার্ট করতে হবে কারেন্ট যে স্টেট, থার্ড স্টেট, যেখানে থার্ড স্টেজে স্টেট ভেরিয়েবলকে আমরা নিয়ে এলাম y3 এন্ড দ্য ডিসিশন ভেরিয়েবল y3। এবার এইটার উপরে আবার দেখো কি হচ্ছে, দিস ইজ এ সিঙ্গেল ভ্যালিড ফাংশন। তো এটার উপরে আমরা আবার সেই ক্যালকুলাস অ্যাপ্লাই করব, ডেরিভেটিভ করব, করে আমরা আবার বার করব কার ভ্যালু, s3 ভ্যালু ইন টার্মস অফ, সরি y3 ভ্যালু ইন টার্মস অফ s3, s3 এখানে হবে কনস্ট্যান্ট, y3 হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল, দ্যাট ওয়ান ইজ চেঞ্জিং। So we will derive this expression with respect to y3. y3 এর রেসপেক্টে এটাকে আমরা ম্যাক্সিমাইজ করব, তার মানে এটাকে যদি আমরা b ধরে নিই তাহলে db y3 বার করব, dy3 করে তাকে 0 করব, এরকম করে আমরা ধরো পাবো। সেই জন্য লিখেছি ইউজিং ক্যালকুলাস উই গেট y3 ইকুয়াল টু s3 বাই 3 পাবো। ওখানে কি ছিল, y2 ইকুয়াল টু s2 বাই 2 ছিল, এখানে y3 ভ্যালু পাওয়া গেছে s3 বাই 3। তো এটা হচ্ছে ধরো y3 ভ্যালু, এবং y3 ভ্যালুকে যদি আমরা s3 বাই 3 এখানে সাবস্টিটিউট করে দিই, করলে পারে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে f3 s3 ভ্যালু, এবং y3 ভ্যালু যদি পুট করে এখানে তাহলে কি পাওয়া যাবে, যে পুরো এক্সপ্রেশনটা হবে s3 এর এক্সপ্রেশন, f3 এর এক্সপ্রেশন। সেই জন্য এখানে দেখো f3 s3 লেখা আছে, যেটা এটা ধরো আমাদের f3 s3 তে দাঁড়াবে। সেই জন্য আমাদের কি হচ্ছে না, তো f3 s3 সেই জন্য লিখেছি। আলটিমেটলি এটা
y3 ভ্যালু সাবস্টিটিউট করলে এটা s3 এর এক্সপ্রেশনই হবে। তো এটা হচ্ছে y3 ভ্যালু হচ্ছে s3/3 হলো। যেহেতু আমাদের আর ফার্দার ভেরিয়েবল নেই সেই জন্য এখানে আমরা স্টপ করবো। আর যদি আরো ভেরিয়েবল যদি থাকতো আবার আমরা কি করতাম f4 s4 বার করতাম ইউজিং দ্য সেম টেকনিক, তাই না? f3 এই f4 s4 বার করতাম এক্স্যাক্টলি সেম টেকনিক। আরো যদি থাকতো আরো আমরা এগোতাম, এইভাবে করতে হতো, এক সময় স্টপ হবে। তো যেহেতু এই প্রবলেমে 3টে ভেরিয়েবল আছে তার মানে এখানে শেষ। যখনই শেষ হবে তখন দেখো s3 হচ্ছে লাস্ট স্টেট ভেরিয়েবল। এই লাস্ট স্টেট ভেরিয়েবলের ভ্যালু আমাদের কত লেখা আছে? s3 ভ্যালু দেখো আমাদের আছে 5, এক্স্যাক্টলি আমরা 5 পেয়েছি। আমরা সেই 5 বসিয়ে দিচ্ছি, s3 ভ্যালু হচ্ছে 5 আর 3 তো পেয়েছি, তাহলে 5/3। তাহলে y3 ভ্যালু হচ্ছে s3/3 and that one equal to 5/3। তাহলে দেখো কি হচ্ছে যে y2 যদি আমরা ভ্যালু বার করি তাহলে আমরা কিভাবে বার করতে পারি? y2 চাই। y2 এর ভ্যালু যদি আমরা বার করি তাহলে কি পাচ্ছি? আমাদেরকে এখানে ফিরে যেতে হবে যে y2 সমান কত আছে? s2/2। s2 ভ্যালু তো আমরা জানি না, কিন্তু আমরা s3 ভ্যালু জানি, y3 ভ্যালু জানি। s3 আর যদি y3 আমরা জানি, দেখো এখানে ডিফাইন করা আছে s3 আর y3 যদি আমরা জানি, s3 আর y3 যদি আমরা জানি তাহলে আমরা s2 পাবো। এখানে s2 ইকুয়াল টু s3 মাইনাস y3 আছে, এখানে s3 y3 ভ্যালু বসাও, বসালে s2 এর ভ্যালু পাবো। আবার যখন s2 এর ভ্যালু যখন পাবে, দেখো s2 ভ্যালু পেলেই y2 পেয়ে যাবে। s2 আর y2 পেলে তখন কি পাবে না, তো s1 পাবে বা y1 পেয়ে যাবে। তো এই ডেফিনেশন থেকে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে আমরা s গুলো বার করতে পারবো এবং y গুলো বার করতে পারবো। y2 কে সেভাবে পেয়েছি, s2 থেকে আমরা s3 বার করেছি, s3 থেকে y3 বাদ দিয়েছি, দিয়ে আমরা y2 পেয়েছি। সিমিলারলি আমরা ধরো y1 পেয়েছি। তো এই হচ্ছে যে ডিসিশন যে ভেরিয়েবল y1 y2 y3 সেগুলোকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে ডিটেলসটা দেখানো নেই, এইটাই পাচ্ছি, y3 টা পেয়ে যাচ্ছে ইজিলি। y2 মানে হচ্ছে s3 মাইনাস y3, s3 ভ্যালু হচ্ছে এইটা, y3 ভ্যালু হচ্ছে এইটা, s3 ভ্যালু 5 আর y3 ভ্যালু হচ্ছে 5/3, সাবট্রাক্ট করলে 5/3 পাবে y2। আর s1 মানে হচ্ছে আমাদের s2 মাইনাস y2, সেই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা y1 পেয়ে যাচ্ছি 5/3। আর এইখানে দেখো এখন y1 y2 y3 তিনটে পেয়ে গেছি। আর অবজেক্টিভ ফাংশন কি আছে? অবজেক্টিভ ফাংশন হচ্ছে y1 y2 y3 তাদের প্রোডাক্ট। তার মানে এই তিনটে ভেরিয়েবলকে মাল্টিপ্লাই করলে আমরা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু 125/27 পেয়ে যাচ্ছি। কিন্তু তাছাড়াও যদি f3 s3 যে ভ্যালুটা দেবে সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুই হবে। তো সেটা যদি আমরা বার করি তাহলে দেখো কি আছে, আমরা y3 যখন s3/3 পাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, এটা ম্যাক্সিমাম। তাহলে এখানে y3 ভ্যালু s3/3 বসিয়ে দাও, y3 ভ্যালু s3/3 বসাও, বসানোর পরে যে এক্সপ্রেশনটা পাবে সেখানে s3 ভ্যালু কত আছে? s3 ভ্যালু হচ্ছে 5, 5 বসে দাও। এখানে যদি আমরা ধরো y3 ভ্যালু s3/3 বসাই আর s3 ভ্যালু যদি 5 বসাই তাহলে এটার ভ্যালু যেটা দাঁড়াবে দ্যাট গিভস দ্য অপটিমাল ভ্যালু, তার মানে সেটাই 125/27 আসবে। বেসিক্যালি দেখো কি হচ্ছে যে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা আমরা লাস্ট যে ফাংশনাল এক্সপ্রেশন থাকবে বা লাস্ট যে রিটার্ন ফাংশন থাকবে সেই লাস্ট রিটার্ন ফাংশন থেকে আমরা অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা পাবো। ইট মে বি ম্যাক্সিমাম, ইট মে বি মিনিমাম। আর ডিসিশন ভেরিয়েবলস এর ভ্যালুগুলো বার করার সময় স্টেট ভেরিয়েবলের কে আমরা আবার গ্র্যাজুয়ালি বার করব, ব্যাক ক্যালকুলেশন করে করে আমরা স্টেট ভেরিয়েবলস বার করব এবং তার সাথে সাথে আমরা ডিসিশন ভেরিয়েবলগুলো পেয়ে যাবো। এই হচ্ছে তোমার আলটিমেট বক্তব্য, ঠিক আছে? তো এটা হচ্ছে সলিউশন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের মডেল 4, সেটা দেখো কি আছে, এখানে অবজেক্টিভ ফাংশনটাও অ্যাডিটিভ ফর্মে আছে আর কনস্ট্যান্টটাও অ্যাডিটিভ ফর্ম। তো এটা আমি আর বলবো না, এটা নিজেরাই দেখে নেবে, এক্স্যাক্টলি সেম টেকনিকে এটা সলভ করা আছে। শুধুমাত্র আমাদের যে রিটার্ন ফাংশন আছে সেখানে মাল্টিপ্লিকেশনের পরিবর্তে অ্যাডিশন হবে। তো সেইভাবে করা আছে, দেখবে সেটা নিজেরা একটু দেখবেন। এখানেও ধরো প্রবলেমস আছে, সেই প্রবলেম সলিউশন করে দেওয়া আছে, সেই প্রবলেমটা নিজেরাও দেখবেন। তারপরে ফিফথে কি আছে একটু দেখি। ফিফথে আছে অবজেক্টিভ ফাংশন হচ্ছে অ্যাডিটিভ আর কনস্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। এটা হচ্ছে সিমিলার। তাহলে বাকি এই তিনটেকে একসাথে নিজেরা পড়বে, নিজেরা পড়ে রেডি হয়ে আসবে। এবার এই মডেল 3 বললাম, 4 5 এগুলো নিজেরা পড়ে যদি ডাউট হয় পরে যে ক্লাস হবে আফটার পূজা তখন আমরা আবার বলবো এগুলোকে। আর যদি বুঝে নাও তাহলে ঠিক আছে। তোমাদের এটা তো সিমুলেশনের পিডিএফ পাঠানো হয়েছে, তো সিমুলেশনের পিডিএফ যেহেতু পাঠানো আছে ওখান থেকে দেখে নেবে।
ঠিক আছে, দেখে ডাউট হলে বলবো, আদারওয়াইজ কিন্তু এটা আমরা বলবো না, কারণ অন্য যে মডেলগুলো আছে সেগুলো আমরা বলবো, সেই জন্য এটা আমরা বলবো না।